ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলাপ করব অব্যয়ভাব সমাস নিয়ে। দেখো, গত দুইটা ভিডিওতে কি আমরা দুটি সমাস শিখেছি। একটা হলো কি দ্বন্দ্ব সমাস, আরেকটি হলো কি দ্বিগু সমাস। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো কি অব্যয়ভাব সমাস, আর এটা আমরা খুব সহজেই শিখব। দেখো, আমরা অর্থের উপর প্রাধান্য দিয়ে কি সমাস শিখতেছি। দেখো, অব্যয়ভাব সমাসটা কি হবে, পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে দেখো, সর্বপ্রথম যেটা জানতে হবে যে অব্যয়ভাব সমাসটা কি পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। এবার আসো, পূর্বপদে যদি উপসর্গ বা কোনো অব্যয় থাকে তাহলে অব্যয়ভাব সমাস আমি আরেকটা কিভাবে চিনব। তোমাকে অব্যয়ভাব সমাসে অবশ্যই কি পূর্বপদে কি থাকবে, একটা উপসর্গ বা কোনো অব্যয় থাকবে। তাহলে আমি যদি কোনো সমস্ত পদের পূর্বপদে যদি কি পাই, উপসর্গ পাই, কি পাই, উপসর্গ পাই, তাহলে সেটাই কোন সমাস হবে, অব্যয়ভাব সমাস হবে। এখন দেখো, এই উপসর্গটা কি, উপসর্গটা সবসময় কি কোনো শব্দের পূর্ব বসবে, এর নির্দিষ্ট কোনো কি অর্থ নাই, যেটাকে ইংলিশে বলা হয় কি প্রিফিক্স। তাহলে দেখো, যে সমাসের সমস্ত পদের পূর্ব পদে উপসর্গ থাকবে সেটাই হবে কি, সেটাই হবে অব্যয়ভাব সমাস। তাহলে আমি অব্যয়ভাব সমাস সহজে কিভাবে চিনব, পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে এবং পূর্বপদে কি থাকবে, অব্যয় থাকবে অথবা কি উপসর্গ থাকবে। এখন দেখো, আমরা খুব সহজেই শিখব। এখন দেখো, সমস্ত পদের এই যে দেখো আমি এখানে লিখছি সমস্ত পদের পূর্ব পদে, আর এখানে লিখলাম কি ব্যাস বাক্য। মূলত আমাদের এই সমস্যা বিভিন্নভাবে প্রশ্ন হয়ে থাকে এই ক্লাস 8, 9, 10 এবং কি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমস্ত পদ দিয়ে দেয়, বলে দেয় নিচে এটি কোন সমাস। আর ইন্টারমিডিয়েটে যেটা আছে সেটা হলো কি তোমাকে সমস্ত পদটাও লিখতে হবে এবং কি তার ব্যাস বাক্য করতে হবে। আমরা সমস্ত পদ নির্ণয় করাও শিখব, আবার কি ব্যাস বাক্য করাও শিখব। তাহলে দেখো, অব্যয়ভাব সমাসে যদি উপসর্গ থাকে, কি থাকে, উপসর্গ থাকে, আমরা তো থাকলেই কি হবে, সেটা অব্যয়ভাব হবে। মানে আমরা সমস্ত পদ দেখেই চিনবো যে পাইছি, তাহলে কি সমাস, অব্যয়ভাব সমাস। কিন্তু যখন উপযুক্ত সমস্ত পদ থাকবে সেটাকে যখন আমি ব্যাস বাক্যে রূপান্তর করব, তাহলে সেখানে কি হবে, সদিশ অথবা সমীপে বা নিকটে। এই সমীপে বা নিকটে এই দুইটা জিনিস হলো কি একটাই, সমীপে বা নিকটে। তাহলে ব্যাস বাক্যে সমীপে বা নিকটে বা সদৃশ এটা কখন আসবে, যখন সমস্ত পদে কি থাকবে, থাকবে। তাহলে দেখো, সমস্ত পদে দেখো যে উপনদী, উপবন, উপজেলা, উপসচিব, উপমন্ত্রী, উপভাষা। তাহলে দেখো, এইগুলো হলো, এটি হলো কি সমস্ত পদ, আর এই সমস্ত পদের পূর্ব পদে কি আছে, উপসর্গ আছে। আর আমরা জানি অব্যয়ভাব সমাজে কোন পদের অর্থ প্রাধান্য পাবে, পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে এখানে আছে উপনদী। আচ্ছা, উপনদী বলতে এখানে নদীর কি একটা অংশকে বুঝাচ্ছে। উপবন সমস্ত বনকে বোঝাচ্ছে না, তার একটা অংশকে বোঝাচ্ছে। উপজেলা জেলাকে বোঝাচ্ছে না, তার একটা অংশকে বোঝাচ্ছে। তারপরে দেখো, সচিবকে বোঝাচ্ছে না, সচিবের মতো বোঝাচ্ছে। উপমন্ত্রী মন্ত্রীকে বোঝাচ্ছে না, মন্ত্রীর মতো। উপভাষা ভাষার মতো। তাহলে দেখো, এখানে যদি উপনদী, উপবন, উপজেলা, উপসচিব, উপমন্ত্রী বা উপভাষা বা মতো অর্থ যদি আসে, কি মতো অর্থ যদি আসে, তাহলে সেখানে কি ব্যাস বাক্যে কী হবে, সদিশ। অথবা কোনো বিস্তৃত অঞ্চলের একটা অংশ আসবে, তাহলে সেখানে হবে কি সদিশ। তাহলে কি আমি যদি উপনদীর এর ব্যাস বাক্য করি তাহলে হবে কি নদীর সদিশ। তাহলে উপবন তাহলে কি হবে, বনের সদিশ। উপজেলা জেলার সদিশ। সচিব সচিবের সদিশ। মন্ত্রী মন্ত্রীর সদিশ। ভাষা উপভাষা তাহলে কি হবে, ভাষার সদিশ। এখন দেখো, এখানে দুইটা শুধু ব্যতিক্রম, তুমি দুইটা যদি মনে রাখতে পারো আর সব জায়গায় কি হবে, সদিশ হবে। এখন দেখো, উপকূল আর উপকণ্ঠ। এখন কি তুমি বলতে পারবা কুলের সদিশ বা কণ্ঠের সদিশ, বলতে পারবা না। উপকূল বলতে একটা কি সমীপে বোঝায় বা নিকটে বোঝায় বা কাছে বোঝায়। তাহলে দেখো, উপকূল তাহলে দেখো এটা দ্বারা কি বোঝাবে, সমীপে, নিকটে বা কাছে বোঝাবে। উপকণ্ঠ মানে কোনো একটা শহরের উপকণ্ঠ বোঝাবে। এখন দেখো,
তাহলে উপকণ্ঠ, উপকূল, তাহলে এগুলো দ্বারা কি বোঝাবে? সমীপে বা নিকটে। তাহলে উপকূলের যদি তোমাকে কি করতে দেয়, ব্যাস বাক্য করতে দেয়, তাহলে হবে কি কুলের সমীপে অথবা কুলের নিকটে। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে বা কণ্ঠের নিকটে। এখন দেখো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে উপনদী, উপনদীর উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তখন সেটা হবে কি সদিশ। আমি যদি বলি উপকূল, এই উপকূল সমস্ত পদের উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তখন হবে কি সমীপে, নিকটে বা কাছে অর্থে। এখন আমরা দেখব যদি সমস্ত পদের পূর্বপদে আ থাকে, সমস্ত পদের পূর্বপদে যদি আ থাকে, তখন আমি যখন ব্যাস বাক্য করব তখন সেখানে কি হবে? পর্যন্ত, অভাব এবং কি হবে? ঈষৎ হবে। তাহলে আ থাকলে কি হবে? পর্যন্ত, অভাব, ঈষৎ। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। তাহলে দেখো এইগুলো হলো সবগুলো হলো কি সমস্ত পদ। দেখো সমস্ত পদের পূর্বে কি আছে? আ, আকণ্ঠ, আমূল, আজীবন, আকর্ণ, আমরণ, সমুদ্র, হিমাচল, পদমস্তক। এখন দেখো এই সমস্ত পদের পূর্ব পদে কি আছে? আছে। আমরা জানি যদি সমস্ত পদের পূর্ব পদে থাকে তাহলে সেখানে কি হয়? পর্যন্ত, অভাব এবং ঈষৎ হয়। তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় কি? পর্যন্ত। এখন আমরা দেখব, তাহলে দেখো এখানে কণ্ঠ আছে, তাহলে এটাকে যদি আমি ব্যাস বাক্য করি তাহলে হবে কি কণ্ঠ পর্যন্ত। আমূল, তাহলে কি হবে? মূল পর্যন্ত। আজীবন, সেটা কি হবে? জীবন পর্যন্ত। আকর্ণ, তাহলে কি হবে? কর্ণ পর্যন্ত। আমরণ, সেটা কি হবে? মরণ পর্যন্ত। সমুদ্র, হিমাচল, তাহলে হবে কি সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। পদমস্তক, সেটা কি হবে? পা থেকে মাথা পর্যন্ত। এখন দেখো ব্যতিক্রম দুইটা জিনিস আছে। যদি তুমি পাও আলুনি, কি আলুনি, তাহলে দেখো এখানে দেখো কি আছে? আছে। এখানে কি আছে? আছে। তাহলে দেখো পাইছি, তাহলে এখানে কি আমার পর্যন্ত হওয়ার কথা ছিল না? কিন্তু এখানে কি হবে? এখানে দেখো যদি আলুনি আমরা পাই তাহলে সেটা কি হবে? ব্যাস বাক্যে অভাব হবে। কি হবে? অভাব হবে। তাহলে দেখো আলুনি, সেটা কি হবে? নুনের অভাব। এছাড়া আরও দুটা সমস্ত পদ আছে, সেটা হলো কি আরক্তিম আর আনত। তাহলে দেখো এখানেও আছে, এখানেও আছে। তাহলে এখানে কি পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু আরক্তিম বা আনত যদি থাকে তাহলে সেখানে হবে কি ঈষৎ। এখন ঈষৎ মানে কি? ঈষৎ মানে হলো কি সামান্য বা কোনো অল্প। তাহলে দেখো আরক্তিম, তাহলে এটা কি হবে? ঈষৎ রক্তিম। আনত, ঈষৎ নত। এখন আমরা দেখব সমস্ত পদের পূর্ব পদে যদি কি থাকে? যথা উপসর্গ থাকে। তাহলে সমস্ত পদের পূর্ব পদে যদি যথা উপসর্গ থাকে তাহলে আমরা যখন এই সমস্ত পদটাকে ব্যাস বাক্যে রূপান্তর করব তখন সেখানে হবে হলো কি অতিক্রম না করে, অতিক্রম না করে। তাহলে যথা থাকলে সেখানে কি হবে? অতিক্রম না করে। তাহলে উদাহরণের সাহায্যে আমরা দেখি যথারীতি, তাহলে কি হবে? রীতিকে অতিক্রম না করে। যথা শাস্ত্র, শাস্ত্রকে অতিক্রম না করে। যথা শিক্ষা, শিক্ষাকে অতিক্রম না করে। যথার্থ, আচ্ছা এখানে যথার্থ, তাহলে এখানে কি আছে? অর্থ, তাহলে হবে কি অর্থকে অতিক্রম না করে। যথারীতি, রীতিকে অতিক্রম না করে। যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। তাহলে এটা আমরা কি করলাম? ব্যাস বাক্য রূপান্তর করলাম। এখন তুমি যথা পাইলে সেটা কি হয়ে যাবে? অব্যয়ভাব সমাস হয়ে যাবে। এখন আমরা দেখব যদি সমস্ত পদের পূর্ব পদে অনু উপসর্গ থাকে, সমস্ত পদের পূর্ব পদে যদি অনু উপসর্গ থাকে তাহলে সেটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে সেখানে পশ্চাৎ অথবা পরপদ কি হবে? দ্বিত্ব হবে। পরপদ কি হবে? দ্বিত্ব হবে। পরপদ মানে কি? পরের যে পদটা থাকে সেটা হলো পরপদ। আর দ্বিত্ব মানে কি? সেটা কয়বার উচ্চারণ হবে? দুইবার। তাহলে দেখো অনু থাকলে কি হবে? পশ্চাৎ অথবা পরপদ কি হবে? দ্বিত্ব হবে। তাহলে দেখো উদাহরণের সাহায্যে আমরা অনুগমন, এখানে কি আছে? অনুগমন পাইছি, তাহলে অনু পাইছি, তাহলে সেটা কি সমাস? অব্যয়ভাব সমাস। অনুধাবন, অনু পাইছি, সেটা কি? অব্যয়ভাব। অনুসরণ, এটাও কি? অব্যয়ভাব সমাস। অনুভব, অব্যয়ভাব সমাস। অনুক্ষণ, অব্যয়ভাব সমাস। অনুদিন, এটাও কি? অব্যয়ভাব সমাস। কিন্তু যখন আমরা ব্যাস বাক্য করব তখন একটু কি হবে? এটার মধ্যে পার্থক্য সৃষ্টি হবে। তাহলে দেখো অনুগমন, অনুধাবন, অনুসরণ, অনুভব। এখন দেখো পশ্চাৎ, এই পশ্চাৎ মানে কি? এটা হলো পিছনে।
তাহলে দেখো অনুগমন, তাহলে দেখো পিছন থেকে তোমাকে কি করতেছে, কেউ অনুসরণ করতেছে। তাহলে দেখো পশ্চাৎ মানে কি, পিছনে। এখন দেখো এটাকে যদি তাহলে আমি করি অনুগমন, তাহলে এটা যদি আমি ব্যাস বাক্য করি তাহলে কি হবে, পশ্চাৎগমন। অনুধাবন, পশ্চাৎ ধাবন। অনুসরণ, তাহলে কি হবে, পশ্চাৎ স্মরণ। এখন দেখো আমি যদি বলি অনুভব, তাহলে হবে কি, পশ্চাৎ ভাব অথবা ভাবের পশ্চাৎ। এখন আসো অনুক্ষণ অথবা অনুদিন, এটা দ্বারা পিছনে কোনো কিছু কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে না, তাহলে সেখানে কি হবে না, পশ্চাৎ হবে না। তাহলে এখানে কি হবে, এই অনু দ্বারা পরপদের কি হবে, দ্বিত্ব ব্যবহার হবে। যেমন অনুক্ষণ, তাহলে কি হবে, ক্ষণ ক্ষণ। অনুক্ষণ এটা কি ব্যবহৃত হবে, ক্ষণ ক্ষণ। আর অনুদিন তাহলে কি হবে, দিন দিন অথবা দিনে দিনে। যদি অনুতাপ থাকে, কি থাকে, অনুতাপ থাকে, এটা অনু থাকা সত্ত্বেও সেটা কি সমাস হয়ে যাবে, পাদি সমাস হয়ে যাবে। কি সমাস, পাদি সমাস হয়ে যাবে। আমাদের দুইটা অপ্রধান সমাস আছে, একটা হলো নিত্য সমাস, আরেকটা হলো কি, পাদি সমাস। আমরা পরবর্তী ভিডিওতে এই দুইটা সমাস নিয়ে কথা বলবো। তাহলে এটা তোমরা একটু মনে রাখবা যে অনু যদি থাকে তাহলে সেটাকে আমরা কি অব্যয়ভাব সমাস বলবো না, যদি অনুতাপ থাকে তাহলে সেটা কি হবে, পাদি সমাস হবে। আমরা দেখব যে সমস্ত পদের পূর্বপদে প্রতি উপসর্গ থাকে, কি থাকে, প্রতি উপসর্গ থাকে, তাহলে সেখানে আমরা ব্যাস বাক্য কি ব্যবহার করতে পারি, পরপদটা কি দ্বিত্ব হবে অথবা বিরুদ্ধ হবে অথবা কি বিপরীত হবে। তাহলে দেখো প্রতি থাকলে সেখানে কি হবে, পরপদ দ্বিত্ব মানে পরপদ দুইবার ব্যবহার হবে অথবা বিরুদ্ধ হবে অথবা কি বিপরীত হবে। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। তাহলে দেখো এখানে প্রতি আছে, প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাস, প্রতিক্ষণ, প্রতি রাত। দেখো এগুলো সবটির সমস্ত পদের পূর্বপদে কি আছে, প্রতি আছে। তাহলে প্রতি আছে কোন সমাস, অব্যয়ভাব সমাস। কিন্তু যখন আমরা ব্যাস বাক্য করব তখন একটু আমাদের কি হয়, প্রবলেম হয়। তাহলে দেখো প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাস, প্রতিক্ষণ, প্রতি রাত, এগুলো দ্বারা কি কোনো বিপরীত অথবা বিরুদ্ধ অর্থ বোঝাচ্ছে, বোঝাচ্ছে না। তাহলে বোঝাচ্ছে না, তাহলে সেটা কি হবে, দ্বিত্ব ব্যবহার হবে। তাহলে প্রতিদিন তাহলে কি হবে, দিনে দিনে। প্রতি বছর, বছর বছর। প্রতি মাস, মাসে মাসে। প্রতিক্ষণ, ক্ষণে ক্ষণে। প্রতি রাত, রাতে রাতে। কিন্তু প্রতিকূল, প্রতিধ্বনি, এগুলোও তো কি আছে, প্রতি উপসর্গ আছে। কোন সমাস, অব্যয়ভাব সমাস। কিন্তু আমি যখন প্রতিকূল অথবা প্রতিধ্বনি এটার ব্যাস বাক্য করতে যাব তাহলে সেখানে কি হবে, প্রতিকূল, তাহলে হবে কি কুলের বিপরীতে। প্রতিধ্বনি তাহলে কি হবে, ধ্বনির বিপরীতে। আবার দেখো প্রতিবাদ অথবা প্রতিপক্ষ আছে, এটার ব্যাস বাক্য কি হবে, বিরুদ্ধবাদ অথবা কি বিরুদ্ধ পক্ষ। যদি সমস্ত পদের পূর্বপদে, যদি সমস্ত পদের পূর্বপদে উদ উপসর্গ থাকে, কি থাকে, উদ উপসর্গ থাকে, তাহলে যখন আমি এটাকে ব্যাস বাক্যে রূপান্তর করব তখন সেখানে কি হবে, অতিক্রান্ত হবে। কি হবে, অতিক্রান্ত হবে। দেখো উৎবেল, তাহলে এখানে কি আছে, উত উচ্চারণ হচ্ছে। উচ্ছৃঙ্খল, কি উচ্চারণ হচ্ছে, উত, তাহলে এখানে কি আছে, উত উপসর্গ আছে। আর উত উপসর্গ থাকলে ব্যাস বাক্যে কি হয়, অতিক্রান্ত। তাহলে উৎবেল, তাহলে উৎবেল, উৎবেল যদি আমি বলি কোন সমাস, তাহলে হবে কি অব্যয়ভাব। কেন হবে, আমরা উদ উপসর্গ আছে। উচ্ছৃঙ্খল কোন সমাস, অব্যয়ভাব। কেন, এখানে উদ উপসর্গ আছে। এখন এটাকে যখন আমি ব্যাস বাক্য করব তখন হবে কি উৎবেল, তাহলে হবে কি বেলাকে অতিক্রান্ত। উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত। যদি সমস্ত পদের পূর্বপদে নি, নির, দু, হা, গর এই উপসর্গগুলোর একটা থাকে, কি বললাম, নি, নির, দু, হা, গর, এ যে কোনো একটা উপসর্গ যদি থাকে তাহলে এটাকে যদি আমি ব্যাস বাক্য করতে যাই তাহলে সেটা কি হবে, অভাব হবে। সেখানে কি হবে, অভাব হবে। আর এই উপসর্গযুক্ত যতগুলা শব্দ আছে সবগুলোই কি হবে, অব্যয়ভাব সমাস হবে। তাহলে নিযুক্ত যেটা হবে সেটা কি হবে, অব্যয়ভাব হবে। নির্যুক্ত যেটা সেটাও, দুযুক্ত যেটা সেটাও, হা, গড়। এখন আমরা দেখব উদাহরণের সাহায্যে। নিরামিষ, তাহলে দেখো এখানে কি আছে, নি উপসর্গ আছে, তাহলে অবশ্যই সেটা কি অব্যয়ভাব সমাস। কিন্তু যখন এটাকে আমি ব্যাস বাক্য করবো তখন সেখানে কি আসবে, অভাব আসবে। তাহলে সেখানে কি হবে, আমিষের অভাব। তাহলে নির্জল, তাহলে কি হবে, জলের অভাব। নিরুৎসাহ, তাহলে কি হবে, উৎসাহের অভাব। গড়মিল, এই যে গড় আছে তাহলে হবে কি মিলের অভাব। হা ভাত, তাহলে কি হবে, ভাতের অভাব। হা ঘর, ঘরের অভাব। দুর্ভাগ্য, ভাগ্যের অভাব। দুর্ব্যবহার, তাহলে হবে কি ব্যবহারের অভাব। এই সমস্ত পদের পূর্বপদে ফি অথবা হর উপসর্গ থাকে। ফি অথবা কি
হর উপসর্গ থাকে তাহলে সেখানে ব্যাস বাক্যটা পরপদের কি হবে? দ্বিত্ব হবে। পরপদের কি হবে? দ্বিত্ব হবে। কিন্তু তুমি হর থাকলে সেখানে তুমি পরপদের দ্বিত্বও ব্যবহার করতে পারো, অথবা হর থাকলে সেখানে কি ব্যাস বাক্যে তুমি অভাবও ব্যবহার করতে পারো। তাহলে যদি সমস্ত পদের পূর্বপদে হর উপসর্গ থাকে তাহলে তুমি সেখানে পরপদের দ্বিত্ব ব্যবহারও করতে পারো, অথবা কি সেখানে অভাবও ব্যবহার করতে পারো। তাহলে ফি আর হর থাকলে সেটা কোন সমাস হয়ে যাবে? অব্যয়ভাব সমাস হয়ে যাবে। তাহলে ফ্রি বছর কি? ফ্রি বছর, ফি আছে, ফ্রি বছরটা কোন সমাস? অব্যয়ভাব সমাস। তাহলে এটাকে যখন আমি ব্যাস বাক্য করব তখন সেটা কি হবে? আমরা জানি ফ্রি থাকলে এটা কি হয়? দ্বিত্ব হয়। তাহলে হবে কি? বছর বছর। ফ্রি দিন তাহলে হবে কি? দিন দিন। এখন দেখো দিন দিন এটা একটু শ্রুতি মধুর শোনা যায় না, তাহলে এর সাথে যদি আমি বিভক্তি এ বিভক্তি যুক্ত করি তাহলে হবে কি? দিনে দিনে। এটা কি অনেক শ্রুতি মধুর শোনা যাচ্ছে। তাহলে ফ্রি শন তাহলে কি হবে? শনে শনে। এখন দেখো হরতাল, এখানে কি আছে? হরতাল। তাহলে দেখো হর পাইছি, হর উপসর্গ পাইছি। আমরা জানি হর উপসর্গ থাকলে পরপদ কি হয়? তুমি দ্বিত্ব ব্যবহার করতে পারো, অথবা কি অভাবও ব্যবহার করতে পারো। তাহলে তাহলে কি হবে? তাল তাল, অথবা কি তালের অভাব। তাহলে দেখো এখানে কি আছে? হরতাল আছে। হর থাকলে কি হয়? দ্বিত্ব ব্যবহার হয়, অথবা কি অভাবও হয়। তাহলে এখানে দেখো কি হবে? হরতাল আছে, তাহলে কি আমরা বলতে পারি? তাল তাল, অথবা কি তালের অভাব। এখন দেখো হরদম আছে, এই যে হর আছে, তাহলে আমরা এটা বলতে পারি দমে দমে, অথবা কি দমের অভাব। সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে যদি কি থাকে? টে থাকে। যদি সমস্ত পদের শেষে টে থাকে তাহলে সেটা কোন সমাস হবে? অব্যয়ভাব সমাস হবে। তাহলে কোনো শব্দের শেষে যদি কি থাকে? টে থাকে, তাহলে সেটা কোন সমাস হবে? অব্যয়ভাব। এখন আমি যখন এটার ব্যাস বাক্য করতে যাব তখন সেটা কি হবে? ঈষৎ হবে। ব্যাস বাক্যে কি হবে? ঈষৎ হবে। একটা কথা মনে রাখবা, এই সমস্ত পদের যে টে আছে এই টেটা উঠে যাবে। টেটা উঠে যে সেখানে কি হবে? ঈষৎ হবে। তাহলে দেখো পাগলাটে। এখন এই টেটা কি ছিল? সমস্ত পদের কি ছিল? টেটা ছিল সমস্ত পদের পরে। এখন দেখো কিন্তু আমরা যখন ব্যাস বাক্য করব এই টেটা উঠে যে এই ঈষৎটা কি হবে? পূর্বে হবে। আমি যদি বলি তাহলে পাগলাটে, তাহলে হবে কি? ঈষৎ পাগল। মানে কি? সে সম্পূর্ণ পাগল নয়, একটু পাগল। ঘোলাটে তাহলে হবে কি? ঈষৎ ঘোলা। খ্যাপা, খ্যাপাটে তাহলে হবে কি? ঈষৎ খ্যাপা। রুগাটে তাহলে হবে কি? ঈষৎ রুগা। আমি যদি বলি পাতলাটে তাহলে হবে কি? ঈষৎ পাতলা। যে অব্যয়ভাব সমাস শিখলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য সমাসগুলো শিখব।